আজ আমরা সাম্প্রতিক একটা বৈশ্বিক সংঘাতের এমন একটা দিক দেখব যা নিয়ে হয়তো অনেকেই ভাবেননি। চলুন দেখি এই খেলার আসল বিজয় কে। ঘটনাটা শুরু হচ্ছে আমেরিকা আর ইরানের মধ্যে হয়ে যাওয়া সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধ নিয়ে। সবাই যখন ভাবছে যুদ্ধটা শেষ হলো কিনা, তখন পর্দার আড়ালে কিন্তু আসল খেলাটা জিতে নিয়েছে অন্য কেউ। সবার মাথায় যখন ঘুরছে আমেরিকা জিতল নাকি ইরান, তখন আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়। এই যে এত রক্তক্ষয়ী একটা যুদ্ধ হলো, এর আসল ফায়দাটা কে তুলল? উত্তরটা শুনলে একটু অবাক হতে হয়। এক কথায় চীন। হ্যাঁ, ঠিকই শুনছেন। যে দেশ একটাও গুলি চালায়নি, একটা সৈন্যও পাঠায়নি, সেই চীনই এই পুরো খেলার আসল বিজয়ী। আর এটা কিন্তু কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়, এর পেছনে আছে একটা দারুণ কৌশল। ভূ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক জিয়াংয়ের কথাটা ভাবুন। ভূ রাজনীতিতে সবচেয়ে বড় চাল কিন্তু যুদ্ধ করা নয়, বরং এমন পরিস্থিতি তৈরি করা যেখানে শত্রুরা নিজেরাই নিজেদের ধ্বংস করে, আর আপনি থিও আসল পুরস্কারটা নিয়ে যান। চীনের এই অসাধারণ কৌশলটাকে বুঝতে হলে আমাদের একটা কনসেপ্ট বুঝতে হবে। এটাকে বলা হচ্ছে দ্য ট্রিপল গেম। চলুন একটু ভেতরের দিকে যাওয়া যাক। তো এই ট্রিপল গেম জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা এমন একটা কৌশল যেখানে একটা দেশ একই সাথে তিনটা আলাদা লেভেলে খেলে: মিলিটারি, ডিপ্লোম্যাটিক আর ইকোনমিক। এই তিনটাই হলো তাদের খেলার বোর্ড। এখানেই আসল পার্থক্যটা দেখুন। আমেরিকা খেলছিল শুধু মিলিটারির খেলা, তাদের লক্ষ্য ছিল শক্তি দিয়ে সব শেষ করে দেওয়া। ইরান কি করছিল? তারা শুধু টিকে থাকার চেষ্টা করছিল। কিন্তু চীন খেলছিল তিনটে খেলা একসাথেই, আর এটাই তাদের এগিয়ে দিয়েছে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, চীন এই তিনটা বোর্ডে ঠিক কিভাবে খেলেছিল, আর কিভাবে তারা এই তিনটাকে একসুতায় বেঁধেছিল? মিলিটারি বোর্ডে চীনের খেলাটা ছিল খুবই ইন্টারেস্টিং। ওরা কিন্তু সামনে এসে কিছুই করেনি, বরং প্রকাশ্যে নিরপেক্ষ থাকার ঘোষণা দিয়েছে। কিন্তু পর্দার আড়ালে তারা ইরানকে ঠিক সেই জিনিসগুলোই পাঠাচ্ছিল যা যুদ্ধটাকে লম্বা করতে সাহায্য করে, যেমন ধরুন রকেটের জ্বালানি কিংবা ডিফেন্সের জন্য রাডার টেকনোলজি। এর ফলে আমেরিকার জন্য যুদ্ধটা হয়ে ওঠে আরও যন্ত্রণার আর দীর্ঘস্থায়ী। আর ঠিক যখন তারা ইরানকে সামরিক সাহায্য দিচ্ছে, ঠিক তখনই ডিপ্লোম্যাটিক বোর্ডে তারা শান্তির পায়রা সেজে হাজির। পাকিস্তানের মাধ্যমে একটা শান্তি আলোচনার প্রস্তাব দিল, আর শেষ পর্যন্ত যুদ্ধবিরতিটাও তাদের মধ্যস্থতাতেই হলো। ব্যাপারটা ভাবুন একবার, চীন একদিকে যুদ্ধটাকে জিয়ে রাখছে, আবার তারাই ঠিক করছে কখন যুদ্ধটা থামবে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ডে, অর্থনৈতিক বোর্ড। আর এখানেই চীন তার আসল খেলাটা খেলেছে। এই সংখ্যাটা দেখুন, ৯০%। যুদ্ধের কারণে ইরানের অর্থনীতি তো প্রায় ধ্বংসের মুখে। তখন তাদের বাঁচিয়ে রেখেছে কে? চীন। ইরানের ৯০%-এরও বেশি তেল কিনে নিয়েছে চীন, তাও আবার বাজারের চেয়ে অনেক কম দামে। মানে একদিকে চীন নিজের অর্থনীতিকে চাঙ্গা করছে সস্তায় তেল কিনে, অন্যদিকে ইরানকে পুরোপুরি নিজের উপর নির্ভরশীল করে ফেলছে। অধ্যাপক জিয়াংয়ের কথাটা এখানে একদম মিলে যায়। আমেরিকা যুদ্ধটা শুরু করেছিল ইরানকে দুর্বল করতে, কিন্তু ফল হল ঠিক তার উল্টো। এই যুদ্ধ ইরানকে চীনের অর্থনৈতিক সিস্টেমের এত গভীরে ঠেলে দিল যা আগে কেউ ভাবতেও পারেনি। তো এই পুরো খেলার শেষে চীনের লাভটা কি হলো? এটাকে বলা যায় সিজ ফায়ার ডিভিডেন্ড, মানে যুদ্ধ বিরতি থেকে পাওয়া লাভ। আর এটা চীনের জন্য ছিল এক বিরাট জয়। হিসাবটা একবার দেখুন। আমেরিকার বিনিয়োগ কি ছিল? বিলিয়ন বিলিয়ন ডলার, আধুনিক অস্ত্রশস্ত্র আর তাদের বিশ্বজোড়া সম্মান। আর তারা পেল কি? মাত্র ২ সপ্তাহের একটা ভঙ্গুর যুদ্ধবিরতি। আর চীনের বিনিয়োগ? কয়েকটা ফোন কল আর কিছু কূটনীতিক দৌড়ঝাঁপ। আর তাদের প্রাপ্তি? আমেরিকার উপর ছড়ি ঘোরানোর একটা বিশাল সুযোগ। এটাই হলো দুটো কৌশলের মধ্যে আসল পার্থক্য। আমেরিকা ব্যবহার করেছে হাতুড়ি কৌশল, মানে শুধু শক্তি দিয়ে আঘাত করা, আর চীন ব্যবহার করেছে সানজুর কৌশল, যেখানে সরাসরি আঘাত না করে প্রতিপক্ষকে ভেতর থেকে দুর্বল করে দেয়া হয়। ইতিহাস সাক্ষী, দীর্ঘমেয়াদে কিন্তু এই দ্বিতীয় কৌশলটাই সবসময় জেতে। ব্যাপারটা এমন না যে চীন এটা নতুন আবিষ্কার করেছে। এই একই খেলা কিন্তু ইতিহাসে বারবার খেলা হয়েছে, আর প্রতিবারই ফলাফলটা প্রায় একই রকম ছিল। যেমন ধরুন প্রাচীন গ্রিসের কথা। এথেন্স আর স্পার্টা প্রায় ২৭ বছর ধরে যুদ্ধ করে একে অপরকে শেষ করে দিয়েছিল, আর এই সুযোগে উত্তর থেকে ম্যাসিডোনিয়া এসে পুরো গ্রিস দখল করে নিল। এখানে আমেরিকা আর ইরান হলো এথেন্স আর স্পার্টা, আর চীন হলো সেই ম্যাসিডোনিয়া। আর একটা উদাহরণ দিই, যেটা আরও অবাক করার মতো। আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ। সেখানে আমেরিকা কি করেছিল? তারা কিন্তু সরাসরি যুদ্ধ করেনি। পাকিস্তানের মাধ্যমে মুজাহিদিনদের অস্ত্র দিয়ে সোভিয়েত ইউনিয়নকে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে ফেলেছিল।
যার ফলে সোভিয়েত ইউনিয়ন ভেঙেই গেল। মজার ব্যাপার হলো চীন আজ আমেরিকার বিরুদ্ধেই আমেরিকার শেখানো সেই খেলাটা খেলছে। অধ্যাপক জিয়াংয়ের কথাটা তাই একদম সত্যি। ছাত্র এখন শিক্ষক হয়ে গেছে। তো এই খেলার ফলাফল কি হতে পারে? অধ্যাপক জিয়াং 4টে ভবিষ্যৎবাণী করেছেন। প্রথমত, চীন আমেরিকার কাছ থেকে বড় ধরনের বাণিজ্য সুবিধা আদায় করে নেবে। দ্বিতীয়ত, ইরান আর চীনের সম্পর্ক আরও অনেক গভীর হবে। তৃতীয়ত, তেলের বাণিজ্যের ডলারের জায়গা নিতে শুরু করবে চীনের ইউয়ান। আর চতুর্থত, আগামী 5 বছরের মধ্যেই মধ্যপ্রাচ্যের প্রধান অর্থনৈতিক শক্তি হিসেবে উঠে আসবে চীন। পুরো ব্যাপারটা আসলে একটা পুরনো সত্যকেই মনে করিয়ে দেয়, যা বলেছিলেন প্রাচীন চীনা রণকৌশলবিদ সানজু। শ্রেষ্ঠ বিজয় হল যুদ্ধ না করেই জয়লাভ করা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই কৌশলটা কিন্তু একসময় আমেরিকা ব্যবহার করেই সুপার পাওয়ার হয়েছিল। এখন সেই একই কৌশল যখন তাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, তখন এর পরিণতি কী হতে পারে? ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে,